হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্টিগ্রাল একাডেমিতে। আর আজ আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ ম্যাথের সলিউশন করে দেবো পেজ নাম্বার 18, অর্থাৎ ফার্স্ট সেটের 1 মার্ক এবং 2 মার্কের আমি সমস্ত কোশ্চেনগুলি সলভ করে দিচ্ছি ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ পরবর্তীতে এই ধরনের এবিটিএ বা অন্যান্য টেস্ট পেপার সলভ রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড হতে থাকবে। তো চলো আর বেশি দেরি করব না, ভিডিওটি শুরু করি। প্রথমেই এমসিকিউ দিয়ে স্টার্ট করি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ এর যে কোশ্চেনটা বলেছে সেটা বলেছে যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার কত, তাই তো? তো এখানে কিভাবে করবে আমি এখানে লিখে করে দিচ্ছি, তবে যেহেতু এমসিকিউ এটা তোমরা শর্ট প্রসেসে করতেই পারো। তো এখানে প্রথমেই কি করবে না, ধরি আসল যেটা সেটা পি ধরে নিলে, এখানে সময় বলে দিয়েছে তোমাদের 10 বছর। এখানে অঙ্কটি পড়ো ভালো করে, যে সুদে মূলে বলে দিয়েছে, ঠিক আছে? সুদে মূলে মানে কি? সুদ প্লাস আসল মানে সুদ আসল। সুদ আসলটা বলে দিয়েছে দ্বিগুণ হবে মানে 2p হবে। তাহলে সুদ কত পেলে? সুদ আসল থেকে আসলটা বাদ মানে 2p মাইনাস পি, পি হলো। তাহলে বার্ষিক সুদের হার কত সেটা তোমাদেরকে বলতে হবে। বার্ষিক সুদের হার আমি পাশে করে দিচ্ছি এখানে। আর ইকুয়াল টু কি জানো? 100i/pt, এটা ফর্মুলা। পুট করে দাও ভ্যালুগুলো। 100 মানে আই মানে হচ্ছে সুদ অর্থাৎ পি, বাই পিটি, পি অর্থাৎ আসল, আর সময় মানে 10 বছর। তো এটা কেটে গেল 10। তো অ্যান্সার হচ্ছে 10%, ঠিক আছে? তো চলো সেকেন্ড অঙ্কটাতে বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে একটা মানে তোমাদেরকে কন্ডিশন বলে দিয়েছে। কোন কন্ডিশনটি সঠিক? এবিটিএ তোমাদের কাছে অবশ্যই আছে আশা করি, কারণ আমি এখানে শুধুমাত্র কোশ্চেনটি টুকে রেখেছি, ঠিক আছে? তো এখানে কোশ্চেনটাতে পড়ো যে বীজদ্বয় সমান বলেছে। বীজদ্বয় সমান কখন হয়? একটা কন্ডিশনে হয়, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই করবে তখন আমরা বলতে পারি যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়টি সমান। তো এখান থেকে তোমরা বলতেই পারছো বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, এখানে সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a, তাহলে এটাই অ্যান্সার। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলে দিয়েছে 15 সেন্টিমিটার, ভূমির ব্যাস বলে দিয়েছে 16 সেন্টিমিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? তো প্রথমে দেখি ভূমির ব্যাস বলে দিয়েছে 16 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 16/2 মানে 8 সেন্টিমিটার। এরপর তোমাদের বলে দিয়েছে তির্যক উচ্চতা, এটা কত? এটা মানে আর তির্যক উচ্চতা, এটাকে এল দিয়ে প্রকাশ করি আমরা। তো এখানে হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা সকলেই জানো, তাই তো? পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি যে পাই আর এল হয়। তো পাই এর ভ্যালুটা আমি বসাচ্ছি না, কারণ অপশন যদি তোমরা দেখো পায়ের ভ্যালুটা বসাইনি। তো আর আর বলতে এখানে 8, আর এল মানে হচ্ছে 15, 120 পাই, এটা হচ্ছে অ্যান্সার। তো চলো আমরা অলরেডি 3টে অঙ্ক করে ফেলেছি খুব ইজিলি। এবার চলে আসছি 4 নম্বরে। 4 নম্বরে বলে দিয়েছে একটা কন্ডিশন, যেটা হচ্ছে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1। এখান থেকে থিটার ভ্যালুটা জানতে হবে। তো খুব ইজি এটা, তোমরা দেখতেই পাচ্ছ cos 3 থিটা, এখান থেকে 2টাকে আমি যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2। এরপর 1/2 cos কতর ভ্যালু হচ্ছে 1/2, সেটা তোমাদেরকে সাইন কস ট্যান এগুলোর মান তো তোমরা জানোই। তো cos 3 থিটা ইকুয়াল টু cos 60-এর ভ্যালু কিন্তু 1/2। তাহলে এখান থেকে দুদিকেই যেহেতু cos দিয়ে লেখা রয়েছে, তো আমরা এটাকে বলতে পারি 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি।
থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরের অঙ্ক। নেক্সট অঙ্কে বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে যার বহিস্থ বিন্দু ধরে নিলাম এটা এ, আর স্পর্শক একটা বৃত্তকে স্পর্শ করছে কোন পয়েন্টে, না বি পয়েন্টে, এটা বি, এটা ধরে নিলাম কেন্দ্র ও। তাহলে এই তিনটেকেই যদি আমরা জয়েন করে দিই, তোমরা জানো যে স্পর্শক বৃত্তের সাথে যে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তো 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। সমকোণী ত্রিভুজ যার মান বলে দিয়েছে ও এটা হচ্ছে 13 সেন্টিমিটার আর ও বিটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলা এখানে লাগাতেই পারি যে এ বি ইকুয়াল টু রুট ওভার 13টার হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার, 169, 25, 144, 12, মানে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো নেক্সট অঙ্কটা খুবই মাথা খাটানোর দরকার নেই অঙ্কটাতে। এখানে বলেছে একটা সিরিজ বা একটা তোমাদের সিকোয়েন্স বলে দিয়েছে এটা নাম্বারে, যেখানে বলেছে এই তথ্যগুলি থেকে 35 যদি বাদ দেওয়া হয় তাহলে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে। তো 35টা বাদ দিয়ে একবার সিরিজটাকে লিখে ফেলো। 36, 37, 38, 39, ব্যাস। এইবার দেখো মধ্যমা বলতে কি বোঝায়, না দুদিক থেকে এবার কাটতে থাকো, যে এই দিকে এবার এলিমিনেট করতে থাকো দু সাইড থেকে। মিডিলে যেই দুটো টার্ম পড়ে থাকলো এই দুটোই মধ্যমা। এবার দুটো তো মধ্যমা হতে পারে না, সেক্ষেত্রে 36 প্লাস 37, যেহেতু দুটো টার্ম রয়েছে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 73/2, তাই যেটা হচ্ছে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 36.5। তো মধ্যমা কতটা বৃদ্ধি পাবে বলেছে, বৃদ্ধি কতটা পাবে, 36 ছিল, বৃদ্ধি কতটা পেল 36 আর 37, 36.5টা হচ্ছে মধ্যমা। তাহলে বৃদ্ধি পেল কত, এখান থেকে মাইনাস করে দেবে, মানে 36.5 থেকে যদি 36 বিয়োগ করে দেবে তাহলে সেটাই হচ্ছে বৃদ্ধি। এটা দেখানোর দরকার নেই, এটা আমি এক্সট্রা তোমাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র করলাম। তো বৃদ্ধি ইকুয়াল টু 0.5। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো এবার আমরা অলরেডি এমসিকিউ শেষ করে ফেলেছি, তো এভাবেই আমাদেরকে প্রত্যেকটি অঙ্কই একে একে শেষ করতে হবে। এখন এবার আমরা সলভ করব যে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে বলেছে 2p টাকার t/2 বছরে বার্ষিক সুদের হার বলে দিয়েছে, সরল সুদের সববৃদ্ধি মূল কত হবে। ওকে, তাহলে সুদটা আমাদেরকে বের করতে হবে। i ইকুয়াল টু আমরা কি জানি, p/100। p এখানে বলে দিয়েছে 2p টাকা, তাহলে 2p, তাই তো। t/2 বছর, আর আর বলে দিয়েছে 2r/3, এখানে t/2 বছর বাই 100, কাটাকুটি করো, 2 2 কেটে গেল, 2 দিয়ে নিচের 100 কেটে গেল, তাহলে 3টা যেহেতু নিচের গুণ হয়ে যাবে, তাহলে পি আর টি বাই 150। এখানে যেহেতু সব বৃদ্ধি মূল চেয়েছে, অলরেডি আসলটা বলে দিয়েছে, তার সাথে যোগ কত হবে সুদটা, মানে এখানে অ্যান্সার হয়ে যাবে পি আর টি বাই 150। ব্যাস, চলো এটাও কমপ্লিট। এখানে বলেছে একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই এক হলে সমীকরণটি কত হবে। তো সমীকরণ আমরা কিভাবে বের করি, ধরে নিলাম আলফা আর বিটা কোনো সমীকরণের বীজ, তাহলে সমীকরণ কিভাবে আমরা তৈরি করি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এটাই তো সমীকরণের সূত্র। তো এখানে বলেছে দুটি বীজই এক, অর্থাৎ আলফাও এক বিটাও এক, সেক্ষেত্রে এখানে ভ্যালুগুলো এবার যদি আমি বসাই, 1 + 1 কত 2x প্লাস 1 × 1 মানে 1ই হয়, ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে এটাই বসিয়ে দেবে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 2x
প্লাস 1 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে সমীকরণ। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু p/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? cos টু দি পাওয়ার 4 থিটা সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে লিখে দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এখানে এই ভ্যালুটা বলে দিয়েছে আমাদের, আর এটা মানে আমরা জানি 1। ঠিক আছে, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 আমরা সকলেই জানি। এখানে ইন্টু এখানে বলে দিয়েছে p/2, তাহলে অ্যান্সার কত হচ্ছে? p/2, ব্যাস p/2ই অ্যান্সার। আসি নেক্সট অঙ্কে। 4 নম্বরে বলেছে যে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে? দেখো, একটা বৃত্ত আছে, তার অন্তস্থ বিন্দু থেকে মানে ভিতরের কোনো বিন্দু থেকে কি আমরা স্পর্শক আঁকতে পারি? এইভাবে কি এটা যেটা টানলাম সেটা কি স্পর্শক? না, এটা স্পর্শক, কিন্তু এটা কি ভিতরের কোনো বিন্দু না, তো সেক্ষেত্রে এটা অ্যান্সার হয়ে যাবে 0। ভিতরের কোনো মানে অন্তস্থ কোনো বিন্দু দিয়ে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শক সংখ্যা হবে 0, মানে আঁকা যায় না। ওকে, এইবার বলে দিয়েছে যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো দুটো নিরেট গোলক যেহেতু বলে দিয়েছে, তো একটার ব্যাসার্ধ r1 একটা ব্যাসার্ধ r2 করে যদি করো, শর্টে আমি করে দিচ্ছি। আয়তন কিভাবে বের করি আমরা গোলকের? 4/3 পাই r3। তো এখানে একটা গোলকের ক্ষেত্রে r1 কিউব আর একটা গোলকের ক্ষেত্রে r2 কিউব ধরলাম, যেহেতু এগুলো কনস্ট্যান্ট টার্ম। তো এটা মানে আমাদের বলে দিয়েছে 1/27। তাহলে এখান থেকে এটা 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 তো কেটে যাচ্ছে, তাহলে r1/r2 তার হোল কিউব আমরা লিখতে পারি। 27 মানে 3-এর কিউব, তাহলে এখান থেকে r1/r2 আমরা পেয়ে গেলাম 1/3। এর বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এখানে পাশে দেখাচ্ছি যেহেতু বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কীভাবে বের করে? 4πr1² তো এখান থেকে 4π তো কেটে যাচ্ছে, r1/r2 তার হোল স্কোয়ার লিখতে পারি। r1/r2 ভ্যালু তোমরা জেনেছো 1/3, তাহলে 1/3 তার হোল স্কোয়ার মানে 1/9, অর্থাৎ 1:9। তাহলে 1:9 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট বলেছে যে গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা তো তোমরা সকলেই জানো, অনেকবার করেছো। এটা হচ্ছে কেন্দ্রীয় অ্যান্সার হবে, কেন্দ্রীয় প্রবণতার মাপক। চলো এবার সত্য মিথ্যা করব। সত্য মিথ্যাতে দেখো, প্রথমে বলেছে যে একটা যৌথ ব্যবসায় এ এর মূলধন 1200 টাকা আর লভ্যাংশ 180 টাকা, মোট লাভ বলে দিয়েছে, বি এর মূলধনের পরিমাণ বলে দিয়েছে। তো আমরা করতে পারি মূলধনের অনুপাত। তোমরা একটা কথা জানো, এবার এ এর মূলধনের অনুপাত আর বি এর মূলধনের অনুপাত করতে হবে, মানে এ এর মূলধনের অনুপাত বাই বি এর মূলধনের অনুপাত লেখার দরকার নেই, আমরা অনুপাতই করছি। মূলধনের পরিমাণ তোমরা লিখতেই পারো। যাই হোক, আমাদের বোঝা নিয়ে কাজ, এখানে সত্য মিথ্যাতে এত ডিটেলসে করার দরকার নেই। তো মূলধনের অনুপাত হচ্ছে বলে দিয়েছে 1200/800, এটা মানে কত হচ্ছে 0.000, 4×3=12, 4×3=3/2 মানে 3:2। লভ্যাংশের অনুপাতটা দেখব, তো আমি এইভাবে লিখে দিচ্ছি, লভ্যাংশের অনুপাত a/b যদি করো, এ এর লভ্যাংশ কত? এ এর লভ্যাংশ বলে দিয়েছে 180 টাকা, মোট লাভ বলে দিয়েছে 300 টাকা, 300 থেকে 180 বাদ দিলে বি এর লভ্যাংশ বেরিয়ে যাবে, তাহলে 120 টাকা মানে 120।
এইবার তোমরা দেখো 3/2। এবার তোমরা একটা কথা জানো যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত কিন্তু সবসময় ইকুয়াল হয়। তো এই ক্ষেত্রে দেখো ইকুয়াল হচ্ছে, তার মানে এটা সত্য। এইবার বলে দিয়েছে সেকেন্ডেরটা এ প্রপোর্শনাল টু বি। এবার প্রপোর্শনাল সাইনটা সরানোর জন্য আমরা ধ্রুবক আনি, তো k1 বি ধরলাম, আর বি এর জন্য k2 সি। এবার এ প্লাস বি, এটা করলে হয় k1 বি প্লাস k2 সি। এবার বি মানেও হচ্ছে আমরা যেহেতু ভ্যালুটা জানি, তো এখানে বসিয়ে দেবো k2 সি। তো এবার এখান থেকে সিটা কমন নিয়ে k1 k2 প্লাস k2 নিতে পারি। যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক কে ধরেছি এগুলো, তো প্রত্যেকটাই যেহেতু ধ্রুবক, তো আমরা লিখতেই পারি এ প্লাস বি প্রপোর্শনাল টু সি। এটাই কোশ্চেনে বলে দিয়েছে, এটা হয়, তার মানে এটা সত্য। এইবার অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূলকোণ, এটা তো তোমরা জানো, এটা হচ্ছে মিথ্যা হবে। ঠিক আছে, একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য, এটা খুব ভালো অঙ্ক। 3টা বাহু বলে দিয়েছে একটা ত্রিভুজে, ধরলাম সাইন থিটা। এটা সমকোণী ত্রিভুজ কিনা দেখতে বলেছে, তো একটা বাহু সাইন থিটা, একটা বাহু কস থিটা, আর একটা বাহু 1। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার কি হচ্ছে, একের স্কোয়ার মানে তো একই, অবশ্যই হচ্ছে, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, মানে এটা সত্য। এবার বলেছে কোনো গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে তার আয়তন কি দ্বিগুণ হবে। ব্যাসার্ধ মানে r1 থেকে 2r1 যদি করে দিই, ঠিক আছে, r1 ধরার দরকার নেই, একটাই বলেছে, তো r ধরলাম, r থেকে যদি 2r করে দিই তাহলে আয়তন কি দ্বিগুণ হবে। আয়তন মানে কি 4/3 পাই আর কিউব। এখান থেকে আমি যদি rটাকে দ্বিগুণ করে দিই তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 4/3 পাই 2r তার হোল কিউব। তার মানে এখানে দাঁড়ায় 8 × 4/3 পাই আর কিউব। এটা কি দ্বিগুণ হচ্ছে না 8 গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে, তো এখানে বলেছে দ্বিগুণ হবে, তো এটা অবশ্যই মিথ্যা হবে। এবার একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান কি থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, এটা সত্য। চলো এমসিকিউ, শূন্যস্থান, আর আমাদের এদিকে সত্য মিথ্যা সমস্তটা সলভ কমপ্লিট। ফার্স্ট দিন, তাই এতটাই থাক এমসিকিউ। এর পার্ট 2তে 2 মার্কের কোশ্চেনগুলো আমি সলভ করে দেবো, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে এসছে, এরপর তারপরে সেটটা আমরা শুরু করবো। তো চলো আজকের জন্য এতটাই।